স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের এসিসি B1 এই পেপারটি রয়েছে, তো সেখান থেকে আমি কিছু সাজেশন দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তো এই যে পোর্শনটা রয়েছে তোমাদের, এখানে বিজনেস এথিক্স আছে এবং আরও বিভিন্ন পোর্শন আছে। তো সেইভাবেই আমি সাজেশনটা করেছি, যাতে যা তোমরা যেরকমভাবে সবাই নিয়েছো তোমাদের প্রত্যেকেরই কিছুটা সুবিধা হয়। তো দেখো, প্রথমে যে পোর্শনটা আমি দিয়েছি সেটা হলো বিজনেস এথিক্স। এখানে 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে ব্যবসায়িক নীতিবিদ্যা কী, এর উদ্দেশ্যগুলি কী, এই নীতিবিদ্যার পরিধি কতদূর বিস্তৃত আলোচনা করো। 2, ব্যবসায়িক নীতিশাস্ত্রের মূল নীতিগুলি আলোচনা করো। 3, প্রতিষ্ঠানগত সামাজিক দায়িত্ব ও ব্যবসা নীতিবিদ্যার সম্বন্ধ কী, কীভাবে ব্যবসা নীতিবিদ্যার প্রয়োগ মানব সম্পদ রক্ষায় সাহায্য করে। নাম্বার 4-এর কোশ্চেনটা পরে আছে, একদম শেষে, আমি সেটা পরে বলছি। নাম্বার 5, মূল্যবোধযুক্ত কর্মানুষ্ঠান কিভাবে ব্যবসা পরিচালনাকে উন্নততর করে তোলে, আধুনিক নীতিতত্ত্বের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো। 6, কর্পোরেট সামাজিক দায়িত্ব কী, ব্যবসায়িক সংস্থাগুলির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কেন। নাম্বার 7, অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের নৈতিকতা বলতে কী বোঝো, কিভাবে এটি ব্যবসা নীতিতত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। 8, ব্যবসায়িক নীতিশাস্ত্রের সুবিধাগুলি কী কী, আলোচনা করো। 9, কর্মক্ষেত্রে নীতিবিদ্যা বলতে কী বোঝো, এই নীতিবিদ্যার গুরুত্ব কী। 10, বিপণনের ক্ষেত্রে নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। নাম্বার 4-এর কোশ্চেনটা বলছি এবারে, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আচরণবিধি ব্যাখ্যা করো, এ প্রসঙ্গে একটি আদর্শ আচরণবিধি প্রণয়নের উপযোগিতা আলোচনা করো। এবার নাম্বার 5 মার্কসের যে কোশ্চেন সেগুলি হলো, নাম্বার 1-এ রয়েছে সবুজ ব্যবসার বৈশিষ্ট্য কী কী। নাম্বার 2, কর্মক্ষেত্রে নৈতিক নিয়মাবলী থাকার সুবিধা কী। নাম্বার 3, পরিবেশগত মূল্যবোধ ও ব্যবসা নীতিবিদ্যার মধ্যে সম্বন্ধ কী। 4, কর্পোরেট গভর্নেন্সের প্রয়োজন কী। 5, ব্যবসার নৈতিক দায়িত্ব বলতে কী বোঝো। 6, ব্যবসার ক্ষেত্রে মানব সম্পদের গুরুত্ব কী। নাম্বার 7, নীতিবিদ্যার কর্পোরেট বিধির বৈশিষ্ট্যগুলি কী। 8, ব্যবসার অর্থনৈতিক দায়িত্বগুলি কী কী। এবার আসছি এনভায়রনমেন্টাল ফিলোসফিতে। এই পোর্শন থেকে যে আমি সাজেশনগুলি করেছি সেগুলির মধ্যে 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে পরিবেশ নীতিবিদ্যার মূল বক্তব্যগুলি পল টেলরকে অনুসরণ করে আলোচনা করো। নাম্বার 2, বাস্তুশাস্ত্র কাকে বলে, সমালোচনা সহ আর্নে নেসের গভীর বাস্তুশাস্ত্র সম্বন্ধীয় মতবাদ আলোচনা করো। নাম্বার 3, প্রকৃতি কী, ব্যাপক ও সংকীর্ণ অর্থে প্রকৃতি বলতে কী বোঝো, এ প্রসঙ্গে প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড কেমন হওয়া উচিত আলোচনা করো। নাম্বার 4, পরিবেশনিষ্ঠ নারীবাদ কাকে বলে, এই মতবাদের মূল বক্তব্যগুলি সমালোচনা সহ আলোচনা করো। নাম্বার 5, শতমূল্য কাকে বলে, জিই মুরের শতমূল্য সম্পর্কীয় মতবাদটি আলোচনা করো। নাম্বার 6, প্রকৃতির প্রতি প্রথাগত পাশ্চাত্য মনোভাব কীরূপ, প্রকৃতির প্রতি আমাদের মনোভাব কীরূপ হওয়া উচিত ও কেন, আলোচনা করো। নাম্বার 7, পরিবেশ নীতিবিদ্যা পাশ্চাত্যের দ্বৈতবাদের দ্বারা কিভাবে প্রভাবিত, আলোচনা করো। অথবা দিয়ে কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, প্লাম উডকে অনুসরণ করে পরিবেশের ওপর আধিপত্য ও নারীর ওপর আধিপত্য, এই দুটি বিষয়ের যুক্তিসম্মত ব্যাখ্যা দাও। নাম্বার 8, গভীর বাস্তুশাস্ত্র, সামাজিক বাস্তুশাস্ত্র ও বাস্তু নারীবাদের অন্তর্নিহিত সম্পর্ক ও বিরোধ সম্পর্কে আলোচনা করো। নাম্বার 9, পরিবেশমূলক নারীবাদ বিষয়ে মার্কসের বক্তব্য আলোচনা করো। নাম্বার 10, শতমূল্য সম্পর্কীয় কালিকটের ধারণাটি ব্যাখ্যা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য কী। 2, অন্তর্নিহিত মূল্য ও অন্তর্নিহিত মানের পার্থক্য কী। নাম্বার 3, জীববৈচিত্র্য কাকে বলে,
জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 শতমূল্য বা প্রকৃতির মূল্য সম্পর্কে অ্যাটফিল্ডের মতটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব সম্পর্কে নৈতিক মানদণ্ড কী হওয়া উচিত আলোচনা করো। তোমাদের এখানে একটা কথা বলছি যে পরিবেশ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে নাম্বার 15 মার্কসের যে কোশ্চেনগুলি, সেখানে তোমরা বিভিন্ন যে দার্শনিকদের মতবাদ দেওয়া হয়েছে, যেমন মার্ক্সীয় মতবাদ, তারপরে মুরের মতবাদ, পল টেলর, এগুলো তোমরা ভালো করে পড়বে। অন্তত পক্ষে সব মতবাদগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে এখান থেকে তোমরা একটা কি দুটো কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো ফেমিনিস্ট ফিলোসফিতে আসছি। ফেমিনিস্ট ফিলোসফিতে 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে দর্শন শাস্ত্রে পুরুষ কেন্দ্রিকতা ব্যাখ্যা করো, অথবা পুংকেন্দ্রিকতা কিভাবে দর্শনকে আচ্ছন্ন এবং নিরূপিত করে লেখো। নাম্বার 2 নারীবাদীরা যুক্তি ও আবেগের পার্থক্যকে কিভাবে দেখেন ব্যাখ্যা করো। নাম্বার 3 উদারবাদী এবং উগ্রবাদী নারীবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নাম্বার 4 নারীবাদের বিষয়গত এবং নিরপেক্ষ অর্থাৎ বিষয়গত দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 5 যৌনতা কাকে বলে, লিঙ্গ কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 বিভিন্ন ধরনের লিঙ্গ বৈষম্য ব্যাখ্যা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1 যৌনতা ও পুরুষতন্ত্রের সংজ্ঞা দাও। 2 পিতৃসত্তা ও পিতৃতন্ত্রের মধ্যে পার্থক্য করো। নাম্বার 3 এলিজাবেথ লয়েডকে অনুসরণ করে নিরপেক্ষতার 4টি অর্থ লেখো। নাম্বার 4 যৌন এবং লিঙ্গের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নাম্বার 5 নারীবাদের বিষয়গত দৃষ্টিভঙ্গি কাকে বলে। তো এই যে আমি সাজেশন করেছি তোমাদের জন্য, মোটামুটি তোমরা এই কোশ্চেনগুলি যদি ফলো করতে পারো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না।